জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য আরও স্পষ্ট করলেন প্রেস সচিব। জানালেন 2026-এর 30 জুন বা এর কাছাকাছি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে তা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এদিকে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সেই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান সিএসএ কে এম নাসির উদ্দিন। বলেন, আগামী নির্বাচনে ভোট হবে ব্যালটে, ইভিএমে নয়। আমাদের কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি, নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে সাংবিধানিক বাধা কাটল। সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচন করা যাবে না। হাইকোর্টের রায়ে আরও বলা হয়, বেআইনিভাবে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আনা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ রায়ে সংবিধান সংশোধনে ফিরেছে গণভোটের বিধান। আদালত যার পর্যবেক্ষণে বলেন, ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। গণতন্ত্রকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। পরে এ নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আজকের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর ক্ষেত্রে প্রধান বাধা কেটেছে। তবে আপিলের রায় হলে এই ব্যবস্থা পুরোপুরি ফিরবে। 2011 সালে ৫৫ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। পরে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই ব্যবস্থা ফেরাতে ৫৫ সংশোধনীর বিরুদ্ধে রিট করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র সংস্কার হতে হবে সংসদে। জনগণের মতাদর্শের বাইরের সংস্কার হলে ভুল হবে। সকালে রাজধানীর বিএসএমএম ইউতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার উদ্দেশ্যে থেকে দূরে চলে গেছে দেশ। রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের ছাড়া হলে সুফল বয়ে আনবে না। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেএম জায়েদ হোসেন বলেন, বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের আহতদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়। আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না। এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সম্ভাব্য সময় দিয়েছেন তা থেকে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৩১ দফা বিষয়ক ঢাকা বিভাগের কর্মশালায় তিনি কথা বলেন। হুঁশিয়ারি দেন, আগামী ১.৫ মাসের মধ্যে বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিচারের নামে কোনো টালবাহানা সহ্য করা হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গুম খুনের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। এ সময় বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত, কারণ ওরা তো ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। বিডিআর হত্যা তদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিডিআর বিদ্রোহে ন্যায় বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। পিলখানার বিডিআর বিদ্রোহে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আরও 5 স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়। নতুন নিয়োগ পাওয়া 5 স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন সরকার নূরে এরশাদ সিদ্দিকী, সাদাত হোসেন, রুনা লায়লা রুনা, জুয়েল মুন্সি, সুমন ও রেজাউল করিম। এই 5 জন সহকারী অ্যাটর্নি জেনারেলের সুযোগ সুবিধা ও পদমর্যাদা ভোগ করবেন। এর আগে অক্টোবর 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 2 দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিদ্রোহীদের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। এই ঘটনায় 2017 সালে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। আর বিভিন্ন মেয়াদের সাজা হয় 228 জনের, খালাস দেওয়া হয় 283 জনকে। বিস্ফোরক আইনের মামলাটি এখনও নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সার্বজনীন তদন্ত কমিটি গঠন করার আহ্বান গণ অধিকার পরিষদের একাংশের, যা হবে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ তদন্ত কমিটি। একই সঙ্গে নিরপরাধ বিডিআর সদস্যদেরও মুক্তি দিতে হবে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত পিলখানা হত্যাকাণ্ডের বিচার কোন পথে শীর্ষক নাগরিক মতে এই দাবি করে দলের নেতারা। দলটির সদস্য সচিব ফারুক হাসান বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভারত বিডিআরকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। বক্তারা বলেন, সেই বিডিআর ফিরিয়ে আনতে হবে যারা সকাল সন্ধ্যা বিএসএফকে চ্যালেঞ্জ করত। এতে আরও উপস্থিত ছিলেন বিডিআর সদস্য ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুবা মাহা স্বামীর স্মৃতিচারণ করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এই বিচার আমরা কার কাছে পাবো? কমিটি হবে, এভাবে চলতে থাকবে, এটা একটা চলমান প্রসেসেই থাকবে। কতদিন থাকবে? সব কিছু না হয় হবে, আমি বুঝলাম, কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই। আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমরা বিডিআর চাই, বিজিবি নয়। আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী, তাদের অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। শান্তি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ডক্টর হোসনে রামোস হোর্তা। এছাড়া বাংলাদেশ ও তিমুরের দরিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, কৃষি গবেষণা, ডিজিটাইজেশন এবং যুব উন্নয়ন হল মূলক্ষেত্র, যেখানে দুই দেশ একসাথে কাজ করার কথা জানিয়েছেন তিনি। এদিন বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মানিত অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত AFM গফসল আজম সরকার এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইআইএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। EPLS এর বক্তারা বলেন, বাংলাদেশে এবং পূর্ব তিমুরের মধ্যে সম্পর্ক পারস্পরিক অংশীদারিত্বের অগ্রগতি, শান্তি এবং সহযোগিতার আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে। তিমুর জাতিসংঘের সমন্বিত মিশনে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ সদস্য দেয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল।
যা দুই দেশের বন্ধনকে আরও শক্তিশালী করেছে। And with Bangladesh shouldering the burden quite conveniently for the rest of the international community. Well, first we continue to respect ASEAN centrality. But the reality is Russia is one of the direct partners of the military. Russia is the one providing the hardware to the Tatmadaw to enable it to continue the war. But I believe that it is time for a dialogue without preconditions. And the Pope would be the great person or his envoy to facilitate such an arrangement. দেশীয় ও আন্তর্জাতিকভাবে বর্তমান চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব থাকা প্রয়োজন উল্লেখ করে দারিদ্র্য বিমোচন, জলবায়ু দুর্বলতার জন্য টেকসই উন্নয়ন এবং জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকূল বিশ্ব তৈরি করতে সামাজিক ন্যায় বিচারের আন্দোলনে জড়িত হওয়ার জন্য যুবকদের আহ্বান জানিয়েছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা। মঙ্গলবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে টাউন হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এতে এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেনের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী মোদির দেয়া পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন, ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 18 ফেব্রুয়ারি। সকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে আদালতের নির্দেশ গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনির, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী সহ 13 জনকে। এর বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয়। নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আওয়ামী লীগ আমলের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। মঙ্গলবার দুদকের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন প্রকল্প, বেজা ব্যবসা সহ 9টি প্রকল্পে কমপক্ষে 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ফাতিজি
টিউলিপের বিরুদ্ধে এই অর্থ আত্মসাৎ এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠক অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এদিকে আপাতত এই 4 জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হলেও অন্যদের জড়িত থাকার প্রমাণ বা অভিযোগ পেলে সেসব ব্যক্তিদের নামও যুক্ত করা হতে পারে বলেও জানা গেছে। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্বব্যাপী জানে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। সকালে সিলেট মেরিন একাডেমির 3য় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মত, প্রকৃত ইতিহাস সবার জানা। এর আগে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। সকালে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট একাডেমির কোর্স সম্পূর্ণ করা 41 জন সমুদ্র যোদ্ধা। এবছর সিলেট একাডেমি থেকে সব বিষয় সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ডের স্বর্ণপদক পান মাহমুদুল আলম সায়েম। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। জুলাই আন্দোলনে অংশ নেয়া দেশের 64 জেলার নারীদের ডেটা তৈরি করে ক্ষয়ক্ষতির বিষয় দেখা হবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোকেয়া দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা ও নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় নিয়ে কথা বলো নারী আয়োজনে সুলতানাদের স্বপ্ন 2024 মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় আরেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, 5 আগস্টের পর আন্দোলন শেষ হয়ে গেছে, এটা ভাবার কারণ নেই। এখনও অনেক ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। কথা বলো নারী এর আহ্বায়ক নুসরাত হকের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামল শীল। সভায় বক্তারা সমাজের বিভিন্ন পর্যায়ে নারীদের অবদানের স্মৃতিচারণ করেন। পরে এ সময়ে এসেও নারীদের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে মেয়েদেরকে যে বিশ্রী লেভেলের সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, এটার অবশ্যই গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেপ নিতে হবে। সমাজের অনেক বৈষম্য নানা ফর্মে রয়ে গেছে। কষ্ট হয় ওদের কথা শুনলে যে গত 15 বছর ধরে এই নাম ছিল বলে চাচা আত্মীয় একজন অমুক পার্টি করতো বলে মানে তাদের হয়নি, এরকম অনেক ঘটনা আছে। তো কাজে সব ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। অভ্যুত্থানের মাঠে ছিল তাদের সকলকে আমরা রেকগনাইজ করতে চাই। মকার কটা দায়িত্ব আছে, আমরা এই কাজটা করব ছেলে মেয়ে উভয়কে নিয়ে, কিন্তু মকা যেটা করবে সেটা হচ্ছে আমরা মেয়েদের বিষয়টাকে আলাদাভাবে নজর রেখে এটাকে সম্পূর্ণ করব। জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের সুরক্ষা দিতে না পারলে আন্দোলনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র জনতার আন্দোলনের সক্রিয় 2 শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত ও তাসবির হোসেন শিয়ান হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন শিক্ষার্থীরা। ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হওয়া এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে রোকেয়া হল, ফিসি চত্বর, মল চত্বর, বিজয় 71 হল ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। বিদেশি শক্তির ষড়যন্ত্র রুখতে ছাত্র সমাজ সদা প্রস্তুত রয়েছে জানিয়ে মিছিল পরবর্তী বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের নীরবতা না ভাঙলে সমাজে শৃঙ্খলা ফিরবে না দাবি করে বিক্ষোভকারীরা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। যে স্বপ্ন নিয়ে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বিলিয়ে দিয়েছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানান তারা। 12 ডিসেম্বর
14ই ডিসেম্বর এবং আজকে এই পরপর কয়েকদিনের মধ্যে আমাদের 3 জন শিক্ষার্থী ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমাদের সহযোদ্ধারা যারা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য রক্ত দিয়েছে তাদেরকে কেন এই স্বাধীন বাংলাদেশে আবার রক্ত দিতে হবে? আমরা চাই এই যে প্রশাসন কোনো কাজ করছে না, কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক। রক্তিম প্রবাহ চিত্র চেতনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন সময়ের ঘটনায় কাউন্টারে শুরু হয়েছে স্থির চিত্র প্রদর্শনী। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করা হয়, যেখানে অংশগ্রহণ করেছে কাউন্টার ফটোর PD7 এর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা। 24-এর গণ অভ্যুত্থান সমাজ বাস্তবতাই মানুষের মাঝে যে প্রভাব বিস্তার করেছে তারই স্থির চিত্র প্রদর্শন করা হয়েছে প্রদর্শনীতে। 16 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই চিত্র প্রদর্শনী, চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর শেওড়াপাড়ায় কাউন্টার ফটো নিজস্ব শিক্ষা প্রাঙ্গণে এই প্রদর্শনী চলছে। উক্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের কাজ। এই কাজে হচ্ছে আমি 36 দিনই হচ্ছে আমি আমার ডায়েরি লিখছি, যে ঘটনাগুলো কি হলো এবং আমি কেমন অনুভব করছি, আন্দোলনটাকে আমি কিভাবে দেখছি এবং আন্দোলনে আমি কিভাবে পার্টিসিপেট করছিলাম অ্যাজ এ প্রোটেস্টার। আমি যখন ছবি তুলছি আমি পুরো আন্দোলনটাই হচ্ছে যারা হচ্ছে আন্দোলনকারী ছিল তাদের পাশেই ছিলাম, মানে ওই পিছন থেকেই আমার প্রত্যেকটা ছবি দেখবেন যে ওদের পিছন থেকেই নেওয়া। আন্দোলনের ব্যাপারটা যে আমি নারী হয়ে আমার দায়িত্ব পালনের পাশাপাশি ওই সময় কিন্তু সবই করেছি, কিন্তু মেন্টাল যে একটা ট্রমাটাইজ ছিলাম সেই জিনিসটা আমি আমার কাজে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। 9 জন নাগরিকের তাদের চৈতন্যে আসলে গণ অভ্যুত্থানটা কীভাবে তারা ধারণ করলো সেটাকে আমরা আসলে নানান ম্যাটেরিয়ালে এবং একই সাথে ফটোগ্রাফিক ইনস্টলেশনে আসলে সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। সরকারি কর্মকর্তাদের স্যার বলার প্রয়োজন নেই, ভাই আপু ডাকা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সকালে সচিবালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এদিকে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পেয়েছে এমন দৃষ্টান্ত কম বলেও জানান তিনি। বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি MS, ম্যাডামও অনেকে লিখতে পারে। বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারে, আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড, বিং সেক্রেটারি। আর এসিল্যান্ড ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। সবার আগে প্রয়োজন শিক্ষা সংস্কার, এমন মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিল ফর একাডেমিক দ্য রাইটস অফ একাডেমিয়া আয়োজিত বাংলাদেশের শিক্ষাঙ্গনে একাডেমিক অধিকার লঙ্ঘন প্রতিকার বিষয়ক আলোচনা সভায় শিক্ষা সংস্কার কমিশন গঠন না করার সমালোচনা করেন তিনি। দেশের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম উল্লেখ করে বরাদ্দ বাড়ানোর দাবি করেন বাংলা একাডেমির মহাপরিচালক। শিক্ষা সংস্কারটা সবচেয়ে জরুরি ছিল, সরকার যে কোনো কারণে এখন এটা করে নাই, কিন্তু করতে হবে, কারণ ওটাই একমাত্র উপায়। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রের সংস্কারের এক নাম্বার ব্যাপার হলো শিক্ষা সংস্কার করা। সুতরাং এই ব্যাপারে সরকার আশা করছি উদ্যোগ নেবে এবং উদ্যোগ নেবে দীর্ঘমেয়াদী। ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ দেশে জিডিপির 4% শিক্ষায় বরাদ্দ আছে। বাংলাদেশে বহুদিন 2.1% ছিল, এখন আছে 1.69%। লটারি পদ্ধতি সব শিক্ষার্থীদের জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। সকালের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইন লটারি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি।
সচিব বলেন, বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা বিশ্ববাজারে উপযোগী হয়ে উঠছে না, তাই উচ্চ শিক্ষার পরিবর্তন প্রয়োজন। আগামী দিনে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করে পঙ্গু করে দিচ্ছে, যার পরিবর্তন প্রয়োজন। লটারি ভর্তির ফলে যে মেধার বৈষম্য থাকার কারণে ক্লাসে পাঠদান পদ্ধতিটা খুব বেশি কার্যকর অনেক সময় করা যায় না, কারণ মেধার সমতা না থাকার কারণে প্রতিটি ছাত্রের গ্রহণ করার ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ায় অনেক সময় পাঠদানে অসুবিধা হয়। যারা ভালো ছাত্র তারা ভালো থাকবে, কিন্তু যারা কিছুটা পশ্চাৎপদ, কম মেধাবী, তাদের তো উঠিয়ে আনতে হবে। এটা তো হতে পারে না যে এবং যে আগের ব্যবস্থাপনায় যেটা ছিল, ভালোদের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল আর খারাপরা খারাপই থেকে যেত। এটা তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। ছাত্রলীগের কার্যক্রম নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ না করায় বিক্ষোভ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। দুপুর 12টায় বিক্ষোভকারীরা ক্যাম্পাসে জড়ো হয়ে উপাচার্যের অফিস তালাবদ্ধ করে দেয়। তারপর মিছিল নিয়ে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার সামনে আসে বিক্ষুব্ধরা। বিভিন্ন সময় বুয়েটে অভিযুক্ত 26 ছাত্রলীগ নেতাকর্মীর ছবি সম্বলিত ব্যানার ঝুলিয়ে জুতা নিক্ষেপ করে শিক্ষার্থীরা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর 5 আগস্টের আগে ছাত্রলীগ তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা চালায়, শোডাউনও করে কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় তাদের কার্যক্রম জুলাই বিপ্লবের বিরুদ্ধচারণ সহ নানা দাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও সেটি না করায় আবারও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। 2025 সালে হজে যেতে ইচ্ছুক যাত্রীদের নিবন্ধনের সময় বেড়েছে 26 ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সাথে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজ যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি দুই মাধ্যমের হজ যাত্রীদের নিবন্ধনের সময় আগামী 19 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অফ কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 121 জন, ঢাকা বিভাগে 49 জন, চট্টগ্রাম বিভাগে 40 জন, বরিশাল বিভাগে 51 জন, খুলনা বিভাগে 32 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 7 জন এবং সিলেট বিভাগে 1 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত একদিনে মারা যাওয়া 2 জনের মধ্যে 1 জন খুলনা এবং অপরজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 551 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 99,295 জন। রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক ও শ্রমিক সমিতি। এতে 5 ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর 12টার থেকে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিক নেতারা জানান, সোমবার তানোর উপজেলায় আওয়ামী লীগের কিছু কর্মীরা বাস শ্রমিকদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই ঘটনায় সোমবার বাস বন্ধ করে আবারও চালু করা হলেও মঙ্গলবার সকালে আবার রেলগেটে সিএনজি চালকদের উপর হামলার ঘটনা ঘটে। পরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক শ্রমিক সমিতি। পরে প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা ব্যয়, চলাচলের নিরাপত্তা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাস মালিক সমিতির নেতারা। পরে দীর্ঘ কয়েক ঘন্টার ভোগান্তি পেরিয়ে দূরপাল্লা সহ সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে যাত্রীদের মাঝে।
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশের সমস্যা মোকাবিলা করতে পারে তা অন্য সরকারের পক্ষে সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এদিন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আমরা প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচন কবে হতে যাচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে নানা মহল ষড়যন্ত্রে ব্যস্ত, তারা অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে দেশ পরিচালনা করার সুযোগ দিতে রাজি না। তাই দেশ ও জনগণের স্বার্থে দ্রুত একটি নির্বাচন দিলে সরকারের সকলের জন্যই মঙ্গলজনক হবে। একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। কুমিল্লার হোমনায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোমনা পৌর বিএনপির আয়োজনে শ্রীমদ্দি ইজুগা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছানাউল্লাহ সরকার সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র সংস্কার হবে। পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে বিএনপি দেশকে নতুনভাবে গড়ে তুলবে বলেও জানান তিনি। যদি সংস্কার করতে হয় বিএনপি করবে, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা এই দেশকে সংস্কার করে কি করতে হবে সেটা বিএনপি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেরকম ১৯ দফা করেছিলেন, আজকে তার সন্তান ৩১ দফা দিয়েছেন। আমরা জানি এই দেশকে কিভাবে একটা উন্নত দেশে পরিণত করা যায়। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন পালন করা হয়। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার। এদিন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার, উপপরিচালক ও নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরির প্রলোভন দেখিয়ে 14 জনের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় 95 লাখ টাকা আত্মসাৎ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তাই সমস্যার সমাধান করতে কর্মকর্তাদের হস্তক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা। পৌষের শুরুতে সারা দেশে ঠেকে আছে কুয়াশার ঘন চাদরে। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ, সাথে বাড়ছে ঠান্ডা। আজ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। এদিন উত্তরের জেলা চুয়াডাঙ্গায় সকাল থেকে দমকা ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। সব থেকে ক্ষতিগ্রস্তদের মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। আজ রাজশাহীতে দেখা যায় একই চিত্র, জনজীবনে দুর্ভোগ হয়ে এসেছে পৌষের সকাল। শ্রমজীবীরা কাজের সন্ধানে রাস্তায় নেমে পাচ্ছেন না কাজ, ফলে পড়েছেন ভোগান্তিতে। এদিকে ময়মনসিংহ ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। অতিরিক্ত রোগের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। টাঙ্গাইলে 80 জন যে পুলিশ কর্মচারী রয়েছেন তাদের একটি সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অবদানের কথা উল্লেখ করে বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরা সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলার কথা স্মরণ করেন। মুক্তিযুদ্ধে পুলিশের এমন অবদানের কথা সবসময় মনে রাখার আহ্বান জানানো হয়। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মিডওয়াইফারের পেশায় প্রশিক্ষিত সদেবে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ব্র্যাকে বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ আর মিডওয়াইফার
রি এডুকেশন প্রোগ্রামে অংশ নেয় শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে আদাবরে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান থেকে জানানো হয়, বৃত্তির আওতায় 2 ব্যাচে 10 জন করে মোট 20 জন শিক্ষার্থীকে 6 বছরের জন্য টিউশন ফি প্রদান করা করবে বিকাশ। নিরাপদ মাতৃত্ব সেবা প্রদানের জন্য মিডওয়াইফারি শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ। ডিসেম্বর থেকে দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এসএমসি প্লাস ইউ ব্লুজ উইন্টার স্প্ল্যাশ শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 5 দিনের এই টুর্নামেন্টে দেশের 40টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। ইলেকট্রনিক্স ড্রিঙ্কস এসএমসি প্লাসের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন হতে যাচ্ছে, যেখানে 6টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বাংলাদেশের মিশন ভিন্ন ভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করছে। এবারের আয়োজনে প্রতিপাদ্য আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত বিজয়, বাঙালি জাতি গর্ব ও অহংকার। আমন্ত্রিত অতিথিরা বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয়ের মূল চেতনা প্রসারিত হবার সুযোগ তৈরি হয়েছে। গভীর শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণে পাশাপাশি বিজয়ের মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে নতুন প্রজন্ম আর প্রবাসী শিক্ষার্থীদের সামনে। অনুষ্ঠানের স্বাধীনতার সুফল সর্বস্তরের জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করেন মিশন কর্মকর্তারা। স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেছে দর্শকদের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও বায়ু দূষণ পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। দূষণ নিয়ন্ত্রণে এরই মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে সুইস আইকিউ এয়ারে দিল্লির বায়ুমান সূচক ছিল 427। সোমবার বিকেল পর্যন্ত 24 ঘন্টার গড় বায়ুমান সূচক 379-তে থাকলেও রাত 10টার দিকে তার 400 পার করে। দূষিত নগরীর তালিকায় বিশ্বে শীর্ষে উঠে আসে 3.5 কোটি বাসিন্দার এই জনপদ। দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ট্রাক প্রবেশ, রাস্তা, ভবন সহ সব ধরনের নির্মাণ ও স্থাপনা ভাঙা ও মেরামত নিষিদ্ধ করা হয়েছে। সরকারি বেসরকারি অফিস আদালতে উপস্থিতি 50% নামিয়ে বাকিদের বাড়ি থেকে কাজের কথা বলা হয়েছে। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে প্রশাসন। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার স্বার্থে রুশ সেনারা বাশার আল আসাদকে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে যায়, এমনকি দেশত্যাগের পূর্ব পরিকল্পনাও ছিল না। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। নিজের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে বাশার বলেন, 8 ডিসেম্বর রাজধানীতে বিদ্রোহীদের তাণ্ডব শুরু হলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তালেকিয়ার রাশিয়া নিয়ন্ত্রিত ঘাঁটিতে যান তিনি। সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়, তবে বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন হামলার কারণে রুশ সেনাদের সঙ্গে আসাদকে মস্কো যাবার অনুরোধ করা হয়। সন্ত্রাসীদের হাতে দেশের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সিরিয়ার জনগণের ভবিষ্যৎ হুমকির মুখে বলেও মন্তব্য করেন বাশার আল আসাদ। নারীদের পোশাক বিধি সংক্রান্ত বিতর্কিত নতুন একটি আইন কার্যকর স্থগিত করেছে ইরান। আগামী শুক্রবার কার্যকর হওয়ার কথা থাকলেও হিজাব ও সতীত্ব আইন সোমবার স্থগিত করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। এদিন অস্পষ্ট আখ্যা দিয়ে আইনটি সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রস্তাবিত নতুন আইনে নির্ধারিত পোশাক বিধি উপেক্ষা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। নারী ও মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছেন এই আইনের। নারী ও কিশোরদের পোশাক চর্চার উপর কঠোর বিধি আরোপ করেছে ইরানে। কয়েক দশক ধরে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সমতুল্য হিসাবে দেশে আসছে ইসলামিক প্রজাতন্ত্র দেশটি। অতীতে একাধিক এই নিয়ে গণরোষ আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে ইরান সরকারকে।
যুক্তরাষ্ট্রের উইসকনসন অঙ্গরাজ্যে এক শিক্ষার্থীর এলোপাতাড়ে ছোড়া গুলিতে প্রাণ গেছে আরেক শিক্ষার্থী ও শিক্ষক সহ কমপক্ষে 2 জন আহত হয়েছেন 6 জন। স্থানীয় সময় সোমবার বেলা 11টার দিকে একটি খ্রিস্টীয় ধর্মীয় স্কুলে এ হামলা হয়। আত্মহত্যা করে সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থী নিজেও তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর 17 বছর বয়সী এক কিশোরী চালিয়েছে এ হামলার কারণ জানা যায়নি, তবে সন্দেহভাজন পরিবার ঘটনা তদন্তে সহযোগিতা করছে। জানা গেছে হামলার আগে ক্লাসে উপস্থিত ছিলেন এই কিশোরী। K-12 স্কুল স্কোটিং ডেটাবেস ওয়েবসাইটের তথ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রে 332টি স্কুলে আগ্নেয়াস্ত্র হামলা হয়েছে, যা 1966 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেল বছর দেশটিতে আগ্নেয়াস্ত্র হামলা হয় 349টি স্কুলে। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য, এই বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় প্রাণ গেছে 16,000-এর বেশি মানুষের, যাদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা প্রায় 1400। কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে গেল সোমবার পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সরকারের বার্ষিক অর্থ খরচের তথ্য সংসদে উত্থাপনের কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি। তার সরে যাওয়ায় 2 দিনের মধ্যেই নতুন অর্থমন্ত্রী হিসেবে ডোমিনিক লেব্লাঙ্ককে মনোনয়ন দেওয়া হয়। শপথ গ্রহণ শেষে অর্থমন্ত্রী লেব্লাঙ্ক বলেন, প্রধানমন্ত্রী ট্রুডো তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি তা আস্থার সঙ্গে পালন করবেন। মূলত ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে ট্রুডোর পদক্ষেপের বিষয়ে মতবিরোধ দেখা দেয় সাবেক এই অর্থমন্ত্রীর সঙ্গে। ফ্রিল্যান্ডের পদত্যাগের পর প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগেরও দাবি ওঠে। বৈদ্যুতিক স্কুটারে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে মারা গেছেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। স্থানীয় সময় মঙ্গলবার জেনারেল কিরিলোভ তার আবাসিক ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি বিস্ফোরণ হয়। রুশ সংবাদ মাধ্যম তাস জানায়, বোমার ভেতরে প্রায় 300 গ্রাম বিস্ফোরক দ্রব্য ছিল এবং দূর থেকে এর বিস্ফোরণ ঘটানো হয়। হামলার দায় স্বীকার করে ইউক্রেন জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মস্কোর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল ইগর কিরিলোভ। রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কিছু দেশ। এবার খেলার প্রসঙ্গ। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে 120 রানে হারিয়ে সুপার 4 নিশ্চিত করল বাংলাদেশ। কুয়ালালামপুরে বাংলাদেশের দেয় 150 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 29 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেছেন নিশিতা আক্তার নিশি। এছাড়া হাবিবা ইসলাম 3টি ও আনিসা আক্তার নিয়েছেন 2 উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 149 রান করে বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টি-20তে উইন্ডিজের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে ভোর 6টায়। ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি জানালেন, বাংলাদেশের লক্ষ্য সিরিজ জেতা। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20তে স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। টিম সাউদির বিদায়ী টেস্ট জয় দিয়ে রাঙিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে 423 রানে হারিয়েছে কিউইরা।
বিদায়ী ম্যাচে 2টি উইকেট শিকার করেছেন সাউদি। চতুর্থ দিনে 8 উইকেট হাতে নিয়ে নামা ইংল্যান্ড দলীয় সংগ্রহটা তেমন বড় করতে পারেনি। 234 রানের দ্বিতীয় ইনিংস থামে ইংলিশদের। জ্যাকব বেথেল আর জো রুট বড় সংগ্রহের আভাস দিলেও শতক হাঁকাতে ব্যর্থ হয়েছেন। বেথেল 76 আর রুট আউট হয়েছেন 54 রানে। সেট হওয়া দুই ব্যাটারের বিদায়ের পর থেকে ইংলিশদের আসা যাওয়ার মিছিল শুরু হয়। মিচেল স্ট্যানারের স্পিন ফিল্কিতে ইংল্যান্ড টেল এন্ডারের উইকেট নিয়েছেন। অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন স্যাটনার। 7 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে তার রান 125। এর আগে ইংল্যান্ডকে 658 রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে কিউইরা। 3 ম্যাচের সিরিজ শেষ হয়েছে 2-1 ব্যবধানে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।